চিরকাল অন্যায় আর অবহেলার শিকার হয়ে এসেছি। আমার কারণে যেন সমগ্র দানব কুলের গরিমা বৃদ্ধি হয়। তারা যত শীঘ্র সম্ভব অগ্নিদেবের আশীর্বাদী পুত্রের জন্মের প্রয়াস করবে। সে হবে অসীম ও বলশালী, একাধারে মহিষ, একাধারে অসুর। আমি ভুবন জয়ী, দেবলোক, মানব লোক, পাতাল লোক এখন আমার। আজ যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে কোনো দানব নয় প্রভু, সে তার পিতামাতার জ্বলন্ত জীবন্ত চিতা। লড়াই এবার আমার একা, তবে আমিও দেখব কত ক্ষমতা ধরে সে চুরি পড়া। শিল্পীর সাজঘর হোক কিংবা মহানগরের পদাতিক সফরে, এবছরের দশভূজার নিবেদনের দুটি পর্বের সময় কথা দিয়েছিলাম যে দৃষ্টিকোণ নিয়ে বিভিন্ন অতিথিদের মতামত এবং দুর্গাপুজোকে তথা দুর্গাকে তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন সেই সম্ভার নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শিগগিরই। তো সেই অপেক্ষার অবসান আজকে হয়েছে। 10 দিকে দশভূজার এত বছরের নিবেদনে এই প্রথমবার আমরা মহানগরীর বুকে কোনো একটা পর্বের আত্মপ্রকাশের জন্য এসে পৌঁছেছি এবং দৃষ্টিকোণ শীর্ষক এই নিবেদনে আমার সঙ্গে আমার পাশে আজ যে মানুষটি উপস্থিত রয়েছেন এ কথা আলাদা করে বলে দিতে হয় না যে তার কর্মকৃতির আমি একজন বিশেষ অনুরাগী। যে কর্মকৃতিটি দেখে মানুষটির প্রতি বিশেষ ভালোবাসা জন্মানো ড্রিম সিটি আর্টিস্টসের প্রযোজনায় একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম জয়ং দেখি, যা 2022-এর মহালয়ার আগেই মুক্তি পায়। ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা যে কোনো সময় এই প্রযোজনাটি দেখতে পারেন এবং সেখানে যে মানুষটি আমার পাশে রয়েছেন অভিনেতা সাগরদীপ রায়, তার অবতারণা ঘটেছিল মহিষাসুরের চরিত্রে। তখন থেকেই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে কখনো না কখনো যদি 10 দিকে দশভূজার কোনো একটি পর্বের অবতারণা কলকাতা থেকে করি, সাগরদীপদার সঙ্গে যদি একবার দেখা করা যায়। আমি খুব সৌভাগ্যবান যে আমাদের প্রথম সাক্ষাতে এইরকম একটা অনুক্ষণ এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমাদের আজকে এখানে যে চরিত্রটি মিলিয়ে দিয়েছেন তিনি দুর্গাপুজোর সঙ্গে জড়িত ওতপ্রোত একটি চরিত্র এবং যাকে আমরা আমাদের ছোটোবেলা থেকে যে প্রজেকশন যে চরিত্রটির করা হয় অনেকটা খলনায়ক হিসেবে, কিন্তু তিনি আসলে খলনায়ক নন এবং একটা অদ্ভুত ধরনের সাব অল্টারনেটি আমরা আপনার চরিত্রের পরিস্ফুটনের মধ্যে দিয়ে দেখতে পেয়েছিলাম। আজ আমরা যে জায়গায় রয়েছি, একাডেমি অফ ফাইন আর্টস 1933 সাল থেকে তার ঐতিহ্য বহন করে আসছে। ঠিক তার 2 বছর আগেই 1931-এ প্রথম আকাশবাণীতে মুক্তি পায় আমাদের সবার বাঙালির প্রাণের আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। তো এত বছরের একটা দীর্ঘ জার্নি একটা কালচারের এবং সেরকম একটা চরিত্রে আপনি আপনার পরিস্ফুটন ঘটিয়েছেন, আপনার কেমন লাগছে এবং এই চরিত্রটার ইনসাইটস হিসেবে আপনি কি বলবেন? প্রথমে বলি যে আমি না সেইভাবে দেখিনি, মানে আমি আসলে একটা চরিত্র, সেই চরিত্রকে তো একটা কল্পনায় ডিরেক্টর দেখেন, নির্দেশক একরকমভাবে লেখেন, এবার যে অভিনেতা তার কাজ হচ্ছে সেই দর্শনটাকে ফুটিয়ে তোলা। এটা একটা অভিনেতার কাজ বলে আমার মনে হয়, আমি যতটুকু বুঝি। তা আমি সেই চরিত্রটাকে বোঝার চেষ্টা করেছি। এখানে আমি ঠিক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বা অন্যান্য যা আগে হয়ে এসছে বা সংযুক্তা ব্যানার্জি, সেই মানে লেজেন্ডারি মহিষাসুরমর্দিনী, এগুলো না আমার মাথায় ঠিক রকম আসেইনি। তার কারণ হচ্ছে আমাদের কাজটা একদম অন্যরকম ছিল, একদম অন্যরকমভাবে আমরা গল্পটাকে ভেবেছিলাম, মানুষের কাছে পৌঁছে দেবো ভেবেছিলাম, ঠিক সেই রকমভাবে এসছে। এর সঙ্গে আমার
ওই মানে যা হয়ে গেছে, মানে আমার জীবনে দুর্গাপুজোর সঙ্গে যেগুলো জড়িত, তার সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বা দূরদর্শনে যা দেখেছি, বা এই তর্পণে গঙ্গার ঘাট, আমার বাড়ি থেকে গঙ্গার থেকে আমাদের বাড়ি খুব একটা দূর নয়, তা এই গঙ্গার ঘাটে মহালয়া দিন তর্পণ, তারপরে আর কি বলবো, ষষ্ঠীর দিন থেকে সকাল থেকে উঠে পুজো শুরু, পঞ্চমীর দিন ছুটি পড়া, স্কুল ছুটি, তখন আমাদের ঠাকুর আসতো। এখন তো মহালয়ার আগেই, দেবীপক্ষের আগেই মণ্ডপের উদ্বোধন হয়ে যায়, পুজো মানে ঠাকুর চলে আসে, প্রতিমা চলে আসে। তা এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আমাদের তৈরি হয়নি জয়ংদেহীর, কারণ জয়ংদেহীর আমাদের যেই মেসেজটা ছিল, আমাদের গল্পের যেই মানে দৃষ্টিকোণটা ছিল, তার সঙ্গে এগুলো আমাদের কোনোভাবে রিলেট করেনি। মানুষ এই সময়টাতেই দেখে বিশেষ করে, সেই টাইম মানে সেটাও আমার মনে হয় না, কারণ আমরা দেখছি দিনের পর দিন মেসেজ আসছে আমাদের কাছে, বিভিন্ন অনুরাগীর কমেন্টস আসছে, প্রশংসা পাচ্ছি। তা আমার মনে হয় সারা বছরই দেখছে, আমরাও যেমন সেইভাবে রিলেট করে কাজটা করিনি, মানুষও কিন্তু সেই রকম কোনো রকমভাবে রিলেট করে কাজটা দেখেন না। মানুষ সারা বছরই কাজটা দেখছেন, এটাই আমাদের পরম প্রাপ্তি। আমরা যেরকমটা জয়ংদেহী দেখে সবাই অনুধাবন করতে পেরেছি যে প্রচলিত প্রথাগত ঘরানার থেকে উপস্থাপনা অনেকটাই আলাদা। তো আমার পার্সোনালি দেখে যে জায়গাটা মনে হয়েছে এখানে, যেখানে 3 ধরনের চরিত্রের অবতারণা খুব সাংঘাতিকভাবে রয়েছে। একটা জায়গায় আমরা অসুরদেরকে পাচ্ছি, যেমনটা আমি আমাদের এই সেশন শুরু হওয়ার আগেই বলছিলাম, যে একটা সাবঅল্টার্ন ক্যারেক্টার, অবহেলিত চরিত্র, তারা চেষ্টা করছেন তাদের হৃত গৌরব ফিরে পাওয়া। প্রভু, আমরা পাতালবাসীরা যুগে যুগে অন্যায় আর অবহেলার শিকার হয়ে এসেছি। আমাদের অধিকার চিরকাল আমাদের ছিনিয়ে নিতে হয়েছে। আমাকে আশীর্বাদ করুন, যেন আমি স্বজাতির উত্তরণের কারণ হই। আমার কারণে যেন সমগ্র অসুরকুলের গরিমা বৃদ্ধি হয়। আজ আমি তোমাদের রাজা নই, আজ আমি সমগ্র অসুর সাম্রাজ্যের শাসক নই। আজ আমার স্থান পাতালের স্বর্ণ সিংহাসন নয়, আজ তোমাদের স্থান অবহেলার এই অন্ধকূপ নয়। আজ আমি তোমাদের জন্য দিব্য তেজ বহন করে এনেছি, তোমাদের উন্নতির স্বার্থে। আজ আমি হাজারো দানবের ভিড়ে হারিয়ে থাকা এক সাধারণ মুখ, যে তোমাদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে সার্থক করার সাহস জোগাতে এসেছে। আমি ভুবনজয়ী, দেবলোক, মানবলোক, পাতাল লোক এখন আমার। দানবরা আবার তাদের হারানো গৌরব ফিরে পেয়েছে। আমি অনন্তকাল ধরে গোটা সংসারে দানব জাতির বিজয়ের ধ্বজা তুলে রাখব। আমরা দেবতাদেরকে দেখতে পাচ্ছি টিপিক্যালি ডিপ্লোম্যাটিক হিসেবে, মানে দেবত্ব বলতে যে ধরনের একটা পায়াস সেন্সিবিলিটি আমাদের সবার সামনে এসে উপস্থিত হয়, সেই জায়গা থেকে যেন তাদেরকে আমরা অনেকটাই দূরে দেখতে পাচ্ছি, এবং তাদের সঙ্গে আমাদের মানবীয় আবেগগুলো অনেকটা মিশে গেছে, এবং একদম ধ্রুব চরিত্রে আমরা দেবী দুর্গাকে এবং অবশ্যই ত্রিদেবকে দেখতে পাচ্ছি। তো এই চরিত্রগত উপস্থাপনার দিক থেকে আপনার নিজের কাজ করে কতটা আলাদা মনে হয়েছে? এই অসুর মানেই ভিলেন, অসুর মানেই একটা নেগেটিভ ব্যাপার, এই বিষয়টা আমাদের মধ্যে মানে আমার মধ্যে খুব একটা কাজ করেনি, আর এই ছোটোবেলা থেকেই করেনি। কিন্তু বিশেষত এই কাজটা করতে গিয়ে তো সেইটা মানে আরও বিশেষ করে হয়েছে, মানে বিশেষ করে সবার ক্ষেত্রেই ঘটেছে। এবং দেবতার চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে বিশেষ করে ইন্দ্র যিনি করেছেন আমাদের রাজুদা, তার মধ্যে মারাত্মকভাবে আমার অসুর চরিত্র পেলে আর কি তিনি বেশি খুশি হতেন আর কি করে, মানে ওই মানে পজিটিভ ব্যাপারটা যেন অসুর চরিত্রের মধ্যে ছিল বলে মনে হয়েছে আমার। আমার কাছে ওরকমভাবে চরিত্র কোনো রকমভাবে নেগেটিভ পজিটিভ ওরকমভাবে আমার কাছে হয় না, মানে সমস্ত চরিত্রই আমার কাছে খুব নিউট্রাল, মানে যেমন খুব
ম্যাক্সিমাম চরিত্রই খুব গ্রে আমার কাছে, ম্যাক্সিমাম। আর মহিষাসুর তো মারাত্মকভাবে সেটা, তাই ওই উপলব্ধিটা আমার হয়নি, একদম সাধারণ উপলব্ধি হয়েছে যে এই চরিত্রটার এইগুলো দরকার, এইগুলো প্রাপ্য, সে ছিনিয়ে নিতে চায় এবং সে তার দিক থেকে যেটা করছে সেটা ঠিক, একদম সঠিক। এতে কোনো রকমভাবে কোনো রিগ্রেট নেই। যখন আমরা মোটামুটিভাবে এর পৌরাণিক উপাখ্যানটার সঙ্গে নিজেদেরকে একাত্ম করি, আমরা চিক্ষুরের চরিত্রটাকে মূলত মহিষাসুরের প্রধান সেনাপতি বলেই জেনে থাকি, এবং যে কোনো উপস্থাপনায় মানে এটা আমাদের কাছে সত্যি ভীষণভাবে কল্পনাতীত ছিল এবং সাংঘাতিকভাবে হৃদয়ে এসে বিঁধেছে যে দুজনকে দেখানো হচ্ছে একদম ছোটোবেলার বন্ধু হিসেবে। মহি, তুই নাকি চলে যাবি গুরুকুল থেকে? দেখি গুরুদেব যে আদেশ দেন। আমি যাই তোর সাথে। কোথায়? যেখানে তুই যাবি। তো সেই জায়গাটাকে যদি আপনি একটু রিলেট করেন, আপনার সহ অভিনেতা যিনি ছিলেন প্রসেনজিৎ ঘোষ, এবং যে কেমিস্ট্রিটা ছোটোবেলা থেকে শেষ পর্যন্ত একদম তার বধ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত একটা ধারাবাহিকতায় এগিয়েছে, এবং শেষে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে প্রথমে তুই দিয়ে সম্বোধনটা, একটা বন্ধু বাৎসল্যের তুই দিয়ে সম্বোধনটা হলেও একদম শেষে চিক্ষুরকে বলতে শোনা যাচ্ছে, তো তখন উনি বলছেন আমি এখনও আপনার অঙ্গরক্ষক মহারাজ। তুই কেন এলি? তোকে তো বলেছিলাম অমরাবতীতে থাকতে। আমি এখনো আপনার অঙ্গরক্ষক মহারাজ। ট্রানজিশনটাকে কীরকমভাবে বর্ণনা করবেন? কাকতালীয়ভাবে মিলে গেছে ব্যাপারটা। আমরা সবাই বন্ধু বান্ধব। প্রসেনজিৎ আমার অনেক ছোটোবেলাকার খুব ক্লোজ বন্ধু। এবার চিক্ষুরের সঙ্গে যেই চরিত্রটা মহিষাসুরের, সেটা এইখানে মারাত্মকভাবে মানুষের এই কারণেই হয়তো ভালো লেগে গেছে বলে আমার মনে হয়। ওই ব্যাপারটা, ওই রিফ্লেকশানটা এই দুটো চরিত্রের মধ্যে কিছুটা পড়ছে। আর এই যে মহারাজ, তার প্রতি রেসপেক্ট, আবার যে বন্ধুত্ব, এইটা শুধু শেষ দৃশ্যে নয়, এটা মোটামুটি আমার দৃষ্টিভঙ্গিতে পুরো সিনেমা জুড়ে যখন আমরা আলোচনা করছি যে যখন অ্যাটাক করেছে মা দুর্গা, ইন্ডিভিজুয়াল একটা সিংহ, সেটাকে নিয়ে অ্যাটাক করেছে, সেটা যখন আলোচনা চলছে আমাদের মধ্যে, সেটা তার মধ্যেও আছে রিফ্লেকশনটা। আমরা যখন বাইরে আউটডোর একটা শ্যুট আছে, তখনও সেটা হয়েছিল আউটডোর শুটিংগুলো মূলত আশপাশে মোটামুটি এদিক সেদিক। পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ দৃশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে, কিছু আমাদের একটু বাইরে যেতে হয়েছিল, বাদবাকি আমাদের এলাকার মধ্যে, জেলার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যেই মূলত শুটিংগুলো হয়েছিল। তা সেই দৃশ্যে ইয়েটা পড়েছে। কিন্তু এই যে শেষ দৃশ্যের আমার কাছে যেটা আমাকে প্রচণ্ডভাবে আবেগপ্রবণ করে তোলে, ওই যে শেষ দৃশ্যে যখন ও মারা যাচ্ছে, তখন ওই একটা বিশ্বাসযোগ্য রক্ষক এবং ছোটোবেলাকার বন্ধু চলে যাওয়ার যে যন্ত্রণা, এবং আলটিমেটটা হয়তো মহিষাসুরও জানে যে তাকেও শেষ হয়ে যেতে হবে, কারণ সেটা প্রায় তখন নিশ্চিত। তারপরে ওই লড়াইয়ের জেদটা আর তার সঙ্গে এই যন্ত্রণাটা, এই দুঃখটা, এইটা প্রকাশ পেয়ে গেছে, সেটা মারাত্মকভাবে মানুষ উপলব্ধি করতে পেরেছে বলে আমার মনে হয়।
আমি তাদেরকে একটু অনুরোধ করব যদি সেই সময়কার মানে জয়ংদেহীতে আপনাদের যে অ্যাক্টর ডিরেক্টর কেমিস্ট্রির যে জায়গাটা আমরা প্রথম থেকেই পেয়েছিলাম, এবং শুধু জয়ংদেহী নয়, দাদার কাজ আমি জয়ংদেহীর আগেও চলমান অশরীরীতে ক্রিস্টোফার স্ট্যান্ডিশের চরিত্রে এবং স্বপ্নের নাম মেসিতে সঞ্জয় চক্রবর্তীর চরিত্রে দেখেছি, যিনি একরাশ বুকফাটা হাহাকার নিয়ে একটা অমোঘ যন্ত্রণাদায়ক মুহূর্তের জন্য অপেক্ষা করে গেছেন। আপনাদের এই কাজের কেমিস্ট্রি এবং বন্ধুত্বের কেমিস্ট্রির বিষয়টা নিয়ে যেটা বলছিলেন, কতটা এখানে এসে তার একটা এফেক্ট ফেলেছে যে এত সুন্দরভাবে কাজটা দাঁড়াতো? আবিরের সঙ্গে বন্ধুত্ব আমার একটু বড় বয়সে, আমরা পাশের পাড়ার, কিন্তু ওর সঙ্গে বন্ধুত্বটা ছিল না। বন্ধুত্বটা হলো আমরা একটা ব্যান্ড, কি বলবো, শো অর্গানাইজ করতাম আমাদের ওখান থেকে। সেই সময় আবিরের আলাদা একটি ব্যান্ড ছিল, আমাদের একটি আলাদা ব্যান্ড ছিল। তার পরবর্তীকালে আবির আমি একসঙ্গে এক ব্যান্ডে, আমাদের ব্যান্ডেই, সেইখান থেকেই আবিরের সঙ্গে বন্ধুত্ব। এবং তার পরবর্তীকালে আবিরের বিভিন্ন গুণ, মানে শুধু সিনেমার পরিচালক হিসাবে নয়, ও ভালো অভিনেতা, খুব ভালো আঁকে, লেখে খুব ভালো, ইত্যাদি। আর গান ও তো এখনও শোজ করে। তা সেই ব্যান্ডের বন্ধুত্ব থেকে আজকের এতগুলো বছরের জার্নি, মধ্যিখানে যেটা হলো আমাদের ব্যান্ডটা ভেঙে গেল, কিন্তু তার আগে আমাদের মিউজিক ভিডিও হতো। তার মধ্যে তখন তো ইউটিউব আসেওনি, জনপ্রিয়তা তো দূরের কথা। তা আমাদের একটি ওই মোবাইলেই করা মিউজিক ভিডিও খুব জনপ্রিয় হয়ে যায়। মোবাইলে মানুষ ব্লুটুথে দিয়ে দেখতে থাকে। সেখানে সেই গানটার একটি গল্প ছিল। আবির, হ্যাঁ, মানে ওই প্যারালাল ইউনিভার্সে বিলং করছে দুজন, মানে দুজনের সঙ্গে ইনসিডেন্ট ঘটছে একই প্রায়, এরকম মিলেমিশে একটা গল্প। সেই গল্পটা নিয়ে একটা মিউজিক ভিডিও। তারপরে তার আগে আবির সিনেমা বানায়, তারপর থেকে একসাথে সিনেমা 2010-এ আমরা একটি সিনেমা বানাই। তারপর থেকে প্রায় প্রতি বছরই আমরা একটি করে সিনেমা বানাই, কিন্তু তখন ইউটিউব নেই, কিছু নেই। আমরা সঙ্গী বলতে, মানে ক্যামেরা বলতে এই মোবাইলের ভিজিএ ক্যামেরা, তাও আমাদের নয়, অন্যান্য বন্ধুদের থেকে এনেও আমরা সিনেমা করেছি। মানে তারা হয়তো অভিনয়ের সঙ্গে বা পুরো প্রোডাকশনটার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, কিন্তু না থেকেও অনেক বড় সাপোর্ট। তারা এসে সময় দিচ্ছে, কিছু না কেন না তার মোবাইলটা রয়েছে। সেইভাবে আমরা সিনেমা বানাই সেই 2010-এর পর থেকে আস্তে আস্তে প্রতি বছরই প্রায়, বা 1 বছর 2 বছর অন্তর। সেখানে যাত্রা বলে একটি সিনেমা হয়, তার আগে কুয়াশা বলে একটি সিনেমা হয়। সেখানে আমি একটি মানে স্টুডেন্ট ইউনিয়নের একটা ছেলে চরিত্রে অভিনয় করেছিলাম। আবির মূল অভিনয়টা করেছিল, আমি ওই সেইখান থেকে মোটামুটি ঠিকঠাক পথ চলা। তারপর থেকে করতে করতে তারপরে আজকে তো আপনারা দেখেনি ইউটিউবে, এরকম ধরনের কাজে এসে আমরা শেষ পর্যন্ত পৌঁছাই। তা দেখা যাক ভবিষ্যতে। এবার বন্ধুত্বটা আস্তে আস্তে এরকম জায়গায় পৌঁছে গেলে, মানে আমি জানি না আমার বাইরে কাজ করতে কতটা অসুবিধা হবে, এবং টুকটাক আমি বাইরে যাদের সঙ্গেই কাজ করেছি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর আবিরের সঙ্গে বা আমাদের এই পুরো সেটআপটা আমরা অনেক আগে থেকে এই সেটআপটা তৈরি, তো এই যে কমফোর্ট জোনটা তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমি জানি না এর বাইরে গিয়ে কাজ করাটা আমার কাছে কতটা সুবিধার বা অসুবিধার হয়। আমরা একটা ছোট বাজেটের মধ্যে, ছোট সীমিত পরিধির মধ্যে আমরা যেভাবে ভালোবেসে কাজটা করতে পারি, তার একমাত্র কারণ হচ্ছে বন্ধুত্ব, এই বন্ডিংটা, যেটা অনেক দিন থেকে প্রায় কম বেশি সবার সঙ্গেই আমাদের আছে পরিচিতি, বন্ধুত্ব। সেটা অনেকটাই আমাদের ভালো, যেরকমই কাজ করি সেই কাজটার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য সাহিত্য নির্ভর কাজ, যে কর্মকৃতিগুলির কথা আমরা এখনই উল্লেখ করলাম, তো এইগুলো করার পাশাপাশি হঠাৎ করে যখন একটা মাইথোলজিক্যাল বেসের উপর কাজ করবার প্রথম প্রস্তাব এলো, সেই সূচনা পর্বটা কীরকম ছিল? যে প্রথম থেকে মাথায় এলো যে শ্রী শ্রী চণ্ডীর একটি নির্দিষ্ট অধ্যায়ের উপর কাজ করবার একটা অনুষঙ্গ এসে উপস্থিত হয়েছে, এই বিষয়টা কিভাবে শুরু হলো প্রথম? সেটা হচ্ছে মুশকিলের জায়গাটা খুব একটা যে পড়তে হয়েছে তা নয়, কিন্তু হ্যাঁ, আমরা তথাকথিত যে ভাষায় কথা বলি,
সেই রকম বার্তালাপের চেয়ে তো আলাদা, সেই জায়গাটা একটু আলাদা। বাদ বাকি খুব একটা যে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তা না। অসুবিধা ওভারঅল কস্টিউমসে খুব রকম মানে পোশাক আশাকে, যেহেতু ওই ধরনের বর্ম, মুকুট ইত্যাদি এগুলো পরে থাকা, গয়নাগাটি ইত্যাদি পরে থাকা, পরে অভিনয় করা, এগুলো একটু মুশকিল। বাদবাকি কিন্তু একটা চরিত্রে ঢুকে গেলে আমার মনে হয় না এগুলো খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় মানে যে একটা চরিত্রেওকে যখন আত্মস্থ হয়ে যায়, মানে আমার যাদের গুরু, যাদের থেকে শিখেছি, তাদের থেকে আমি এই শিক্ষাই পেয়েছি যে যদি সেই চরিত্রটাকে আত্মস্থ করা যায়, তখন তার সমস্যাগুলো বাদে অন্য কোনো বাইরের বাহ্যিক সমস্যা খুব একটা এফেক্ট করতে পারে না। তার সমস্যাগুলোকে, সেই যে সমস্যাগুলোর মধ্যে যাচ্ছে, সেই সমস্যাগুলোকে যদি উপলব্ধি করা যায়, তবে সেই চরিত্রটাকে অনেক ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়। তাই মাইথোলজিক্যাল ক্যারেক্টার করতে আমার খুব একটা, এইগুলো একটা অভ্যাসের মতো, এটা করতে করতে হয়ে গেছে। বাদবাকি কোনো রকম সমস্যা আলাদা করে তৈরি হয়নি। একটা অভিনেতার বা অভিনেত্রীর নিজেকে যত রকমভাবে সে দেখাতে পারে, হয়তো তার এটা মানে একটা কাজের মধ্যে, একটা সিনেমার মধ্যে বা একটা দৃশ্যের মধ্যে যদি অনেক রকমভাবে দেখানো যায়, সেটা তার কাছে আমার মনে হয় পরম প্রাপ্তি। এই প্রাপ্তি আমার জয়ংদেহীতে ঘটেছে। এই মহিলা চরিত্রে আমাদের মধ্যে এই সত্তা হয়তো ছিল, আছে, এবং এটা আমার কাছে অনেক বেশি লজিক্যাল লেগেছে যে অন্য একটি সুন্দরী মহিলা আসলো, সে দুম করে ওই গোঁফালা মহিষাসুর হয়ে গেল। তার কাছে তার চেয়ে মেকআপটাকে অনেক বেশি মানুষ আমার মনে হয় রিলেট করতে পারে। আমার এই পুরো সিনেমাটার মধ্যে আমার সবচেয়ে প্রিয় চরিত্র মানে আমি বাদে, মানে আমার চরিত্রটা সবচেয়ে বেশি প্রিয় আমার, সেটা নয়। তারপরে হচ্ছে কাত্যায়ন। মানে কাত্যায়নের ওই অভিশাপ, ওই দৃঢ়তা, ওটা আমার ছোটোবেলা থেকে মহালয়ার সিনেমাগুলো সকালবেলা দেখে আসতাম, তাতে আর যাই বাদ যাক, তাতে কাত্যায়নের সিনটা তো বাদ যেত না। সেই এক একটা এক এক রকম দেখেছি, কোনোটায় কি বলবো, বিনা রন্ধনের মাংস মানে সমাংস, এবং বিভিন্ন গল্প দেখেছি, মনে আছে আর কি ছোটবেলা। তোর স্পর্ধা তো কম নয়, দেবতাদের হবি তুই নিজে পান করতে গেলি। তুই কোনো সাধারণ মানবী হতে পারিস না, তুই নিশ্চয়ই কোনো মায়াবী। যা, ভস্ম হয়ে যা। আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর, নাম শুনে থাকবেন আমার। সেই চরিত্রের সঙ্গে এরকম একটা মানে আমি ওই চরিত্রটা হয়ে যাব, এবার বোঝাতে পারছি আর কি। মানে ওই চরিত্রটা আমি দীর্ঘদিন ধরে দেখে এসেছি। একটা সুন্দরী মহিলা এলেন, এসে, কিন্তু এই দুটো চরিত্র যে আমিই করব, এটা আমার কাছে পরম প্রাপ্তি জায়গা ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি ওই কারণে আর কি। ওই কাত্যায়নের ওই সিনটা আমি আমার ছোটোবেলায় তো দেখা, এগুলো দেখেছি, বড় বয়সে কেউই দেখিনি আমরা এরকম ধরনের মহালয়া। আমি তো দেখতাম না তা, কিন্তু ওই সিনটা আমার ছোটোবেলার বিভিন্ন সিন আছে না যেগুলো মনে থাকে, এই তার মধ্যে এই কাত্যায়নের সিনটা অন্যতম। সেটা আমার মনে ছিল। মানে এই মহালয়ার অন্যতম একটা দৃষ্টান্তমূলক চরিত্র হচ্ছে কাত্যায়ন, তার সঙ্গে এই একজন পুরুষ একজন মহিলা, এবং এই দুটোই চরিত্রই আমি করব, এটা আমার কাছে পরম প্রাপ্তির জায়গা ছিল। এটা আমি খুব ভালোবেসে করেছি। এটা কি প্রথম থেকেই প্ল্যান ছিল? না, এটা প্রথম থেকে প্ল্যান ছিল না। যিনি মহিলা চরিত্রটি করবেন তিনি কোনোভাবে মানে অনুপস্থিত থাকবেন। আমাদের তো অনেক দিন ধরে হয়েছিল, তা আমরা
হয়তো আমার ঠিক মনে নেই, কিন্তু তিনি করতে পারেননি। তখন আমি আবিরকে বলি যে এই চরিত্রটা যদি আমি করি তাহলে তো ব্যাপারটা লজিক্যাল। তখন আমি প্রথমে কিছু বলেনি, তারপর পুরো শুটিং শেষ হয়ে যাওয়ার পর তখন আমার বলছে যে গোপ কাটতে, এই তখন আমি বুঝতে পারলাম যে চরিত্রটা আমিই করছি। তারপর তো আপনারা দেখি। এই নির্দিষ্ট দৃশ্যটি থেকে আমার একটি বিষয় জানার খুব ইচ্ছা হয়েছে যে যখন মহিলা চরিত্রে অভিনয় এবং মহিষাসুরের নিজের চরিত্রে অভিনয় ডেফিনেটলি দুটো রিটেক করতে হয়েছে, তো সেখানে কি মানে মহর্ষি কাত্যায়নের চরিত্রে যিনি সহ অভিনেতা ছিলেন তাকে সামনে রেখেই কি দুবার আলাদা আলাদাভাবে ব্যাপারটা করতে হয়েছে, নাকি রিটেকের সংলাপের জায়গাটা জাস্ট শুধুমাত্র আপনার মানে দাদার অভিনয় করা চরিত্রটিই শুধু বলে নিয়েছে? এই জায়গাটা একটুখানি টেকনিক্যাল ডিটেলিংটা একটু জানতে চাইছিলাম আর কি। মজা লাগে এগুলো বলতে, কিন্তু এগুলো কাজ করার সময় বা করার পর বলা আমাদের একদমই বারণ থাকে। এখন বছর দুয়েক কেটে গেছে, এখন বলি। সেটা হচ্ছে যে কাত্যায়নের সঙ্গে আমার দেখাই হয়নি, আর মানে এইভাবেই হয়েছে। কারণ কাত্যায়ন অন্যদিন শ্যুট করেছেন আমাদের অনির্বাণ চৌধুরী, যিনি করেছিলেন পাপুদা, তার সঙ্গে দেখাই হয়নি। মানে এই যে তিনটে চরিত্র ওখানে, মানে আমার ফিমেল, আমি এবং কাত্যায়ন, আমাদের তিনজনেরটাই আলাদা আলাদা সময়ে শ্যুট হয়েছে, একসঙ্গে আমরা তো হয়নি আর কি। মানে ওইটা কমপ্লিট হওয়ার পর মহিলা চরিত্র একদম শেষে আমি গোপ ফোপ কেটে, মোটা গোপ পেঁচানো গোপ ফোপ কেটে তারপরে আবার করি, তার মধ্যেখানে কাত্যায়ন করে যায়। কাত্যায়ন করার পরই বোধহয় মহিষাসুরেরটা হয়ে গেছিলো, মানে লাস্টের পরের যে চরিত্রটা সেটা আগে হয়ে গেছিলো, মহিলা চরিত্রটা অনেক পরে হয়েছে শেষে। স্বর্গ আর দেবতাদের নেই মহর্ষি, দেখে নিন আপনার দিব্য দৃষ্টি দিয়ে। চামর, চিক্ষু, রুদগ্র, অশিলমা, বিরলাক্ষ, তারা সব আমার অসুর সেনা নিয়ে দেবতাদের স্বর্গচ্যুত করেছে, আর তারা পালিয়েছে কাপুরুষের মতো। এরা নাকি সৃষ্টির ভাগ্য বিধাতা। এখন ত্রিলোকের স্বামী আমি, যদি অর্পণ করতেই হয় তবে আমার নামে করুন। আমি অনুগ্রহ করে আপনাকে এই আপনার পর্ণকুটির সমেত আমার রাজ্যে থাকার অনুমতি দেব। তোর ডানা গজিয়েছে মহিষাসুর, অহংকার তোর মাথায় উঠে গেছে। সৃষ্টির ভারসাম্য নিয়ে খেলা করিস না, নিজের বিনাশ তুই নিজেই ডেকে আনবি। নারীর দুর্বলতাকে হাতিয়ার করে তুই আমার সাথে ছলনা করেছিস, সেই নারীর হাতেই তুই মরবি। যখন মহিষাসুরের কথা হচ্ছে এবং দেবী দুর্গার কথা হচ্ছে, দেবী বাহনের কথাই বা কীভাবে পিছিয়ে থাকে, আমার ব্যক্তিগতভাবে দেখে মনে হয়েছে যে এখানে যখন দেবী দুর্গার আবাহন হলো এবং তারপরে অসুরদের সেনানিবাস থেকে সেনাদেরকে সিংহ তুলে নিয়ে যাচ্ছে, সব মিলিয়ে 22 জনকে এখনও পর্যন্ত সিংহের হাতে প্রাণ সমর্পণ করতে হয়েছে। তো এটার মধ্যে তো কোনো রকমের কোনো পৌরাণিক কোনো জায়গা নেই। নিশ্চিতভাবে আমি অনুমান করছি যে পরিচালকের বা চিত্রনাট্য, আবিরদায়ী চিত্রনাট্যকার অবশ্যই, তো ওনার নিজের একটা প্রক্ষেপণ কাজ করেছে, একটা ভাবনাগত প্রক্ষেপণ, যে এখানে একটু আলাদা রকমভাবে দেখানো। তো কোনোভাবে কি এখানে জন হেনরি প্যাটারসনের দ্য ম্যান ইটার্স অফ সাভোর ওই প্রেক্ষাপটটা যখন 1898 সালে কেনিয়াতে রেল লাইন বসানো চলছে, তখন পুরোপুরি ব্রিটিশদের দ্বারা কেনিয়া কলোনাইজড, এবং ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস দুটো বিখ্যাত সাভোর ম্যানিটিং লায়ন, তো তারা একদম রীতিমতো ত্রাস সৃষ্টি করে রেখেছিল। বা আমাদের নিজেদের সাহিত্যের আধারে বলতে গেলেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে যে ইউগান্ডার শঙ্কর যেখানে নিজের পোস্টিং নিয়েছিলেন, সেখানেও সিংহের আক্রমণ, কোনোভাবে কি সেই এফেক্টটা মাথায় ছিল যেখানে এই দুটো জায়গার একটা প্রক্ষেপণ থাকতে পারে? কি মনে হয় এই পার্টিকুলার সিকোয়েন্সটা দেখলে? কারণ এটা সত্যি সবার কাছে একেবারেই নতুন, এবং বিশেষ করে যে সিংহের প্রজেকশনটা যখন দেখানো হচ্ছে, প্রথমে একটা ডিস্টেন্স শট থেকে আরম্ভ করে শেষে চোখ জ্বলছে। এইটা একটু জানতে চাই, না লোভ সংবরণ করতে পারছি না। প্রথমে বলি, আমার মানে এটা দর্শককে জানাচ্ছি, একদমই প্রতীক্ষা নয়, যে আমায় এখানে আলাপ করার জন্য ডেকে এনে তারপরে এরকম ধরনের একটা ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আমি জানতামও না, এবং আমি জয়ন্তী অনেক দিন দেখিনি, কজন মারা গেছে আমার মনে নেই।
22 জন, সেটা মনে আছে। দুর্দান্ত ওর মেধা এবং এই যে সমগ্র বিড়াল জাতির ওপর যে ওর প্রচণ্ড মেধা, চর্চা, জ্ঞান, সেটার একটা রিফ্লেকশন প্রশ্নতেই আমরা পাচ্ছি। আমি না ঠিক এটা জানি না, আমি ঠিক বলতে পারবো না আবির কীভাবে লিখেছে 22 জনই কেন না 22 জনের জায়গাটা নিয়ে না, আমি জানতে চাইছিলাম যে বিভূতিভূষণের বা আমাদের জন হেনরি প্যাটারসনের ওই ক্রমাগত অ্যাটাক করে একটা ক্লাইম্যাক্স তৈরি করতে চাওয়ার বা সাসপেন্স তৈরি করতে যাওয়া প্রথমে, সেই ভাবনাটা না সেইটা খুব একটা কাজ করেনি। মানে ব্যাপারটা হয়েছে যে মানে সে আসছে এরকম সিংহের মতো একজন বাহন নিয়ে, তার অ্যাক্টিভিটিস কিছু থাকবে না তা তো নয়, এবং তাকে দিয়ে কোনো রকম সৎ কাজ করানো হবে না তা তো নয়। তো ন্যাচারালি তাকে ইউটিলাইজ করা হয়েছে আর কি, মানে চরিত্রে তাকে ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র সেটা, আর কোনো কিছুই মাথায় নিয়ে, মানে এত কিছু মাথায় নিয়ে হয়নি। এটা হয়তো কিছুটা আমাদের সাহিত্য সমালোচনা বা চলচ্চিত্র সমালোচনার এফেক্ট খানিকটা, যে আমরা সবসময় দেখতে থাকি তো কোথাও না কোথাও মাথায় চলে আসে একটা ইন্টারটেক্সচুয়ালাইজেশন কাজ করে। একদমই একটা সাংঘাতিকভাবে এই দুটো জিনিসের এফেক্ট কিন্তু মিলে যায় ভীষণভাবে, সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে এরকম কিছু আছে কিনা। না মানে যদি মা দুর্গার বাহন সাপ হতো, আমি জানি না গোসাপ ছিলেন কিনা, আমি মানে শুনেছিলাম চণ্ডীমঙ্গল কাব্যে গোসাপ, সেটাই। কিন্তু যদি নর্মাল সাপ হতো তাহলে কি হতো, সাপ যেমন মা মনসা যদি কোনো রকমভাবে রেগে যায় বা মেডুজা যদি কোনো রকমভাবে রেগে যায় তাহলে সাপে কামড়াবে, এখানে সিংহে খেয়েছে, আর কিছুই না।